2017 সালে আইফ্লিক্স বাংলাদেশে তাদের অপারেশন শুরু করেছিল অ্যান্ড 2020 সালে আইফ্লিক্স তাদের অপারেশন ক্লোজ করে দিল। আইফ্লিক্স রবি আজাটা লিমিটেডের সাথে পার্টনারশিপ করে বাংলাদেশে অপারেশন শুরু করেছিল এবং রবির গ্রাহকরা প্রথম 3 মাস ফ্রি ইউজ করতে পারতো। এছাড়া নর্মাল যারা ইউজার আছে, যারা সাইন আপ করবে, তারা 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল পিরিয়ড পাবে। ইউজুয়ালি মান্থলি 300 টাকা ছিল তাদের সাবস্ক্রিপশন প্রাইস এবং ইয়ারলি 3000 টাকা সাবস্ক্রিপশন প্রাইস, যেটার মানে হলো যে মাসে 250 টাকার মতো পড়বে যদি অ্যানুয়াল প্ল্যানটা আপনি নেন। বাট ফর সাম রিজন প্যান্ডেমিকের সময় আইফ্লিক্স তাদের অপারেশন বন্ধ করে দেয় এবং তারা বলে যে অ্যাডভার্টাইজিং মার্কেটটা ছোট হয়ে যাওয়ার কারণে ওরা তাদের অপারেশন বাংলাদেশ থেকে পাশাপাশি আরও 25টা দেশের অপারেশন ক্লোজ করে দিচ্ছে। বন্ধ করার সময় বাংলাদেশ টোটাল 8 জন এমপ্লয়ি ছিল। আজকে আমি আইফ্লিক্স কেন বাংলাদেশে বন্ধ হয়ে গেল এটা নিয়ে কথা বলবো। আইফ্লিক্সের টোটাল 220টা ডিস্ট্রিবিউটর অ্যান্ড পার্টনারশিপ ছিল, ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট পার্টনারশিপ, অ্যারোস, মিস্টার রোবট, বিগ ব্যাং থিওরি, এছাড়া অনেক ওয়ার্ল্ড রিনাউন্ড কন্টেন্ট তাদের ছিল। বাট এত কিছু থাকার পরেও তারা কেন বাংলাদেশে খুব বেশি একটা সুবিধা করতে পারলো না, আজকের ভিডিওতে আমি এই নিয়ে অ্যানালাইসিস করবো। অ্যাজ ইউজুয়াল আমি 4 পেজ নিয়ে কথা বলি, সো আজকেও আমি 4 পেজ নিয়ে আইফ্লিক্সের স্ট্র্যাটেজিটা ডাইসেক্ট করে ট্রাই করবো। সো নাও প্রথমে 4 পেজের প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আইফ্লিক্সের আমি যতটুকু আরএনডি করে দেখলাম, ওদের বাংলা কন্টেন্ট ছিল বাট মোটামুটি লেভেলের ছিল। ওরা যেটা করতো যে ওরা নর্মাল কন্টেন্টগুলো ওরা বাংলা সাবটাইটেল দিয়ে ব্যবস্থা চালু করেছিল অ্যান্ড পাশাপাশি কিছু বাংলা কন্টেন্ট ছিল। এটা ছিল তাদের বাংলা কন্টেন্টের মেইন ক্যাটালগ। প্রোডাক্টের দিক থেকে বলতে গেলে আইফ্লিক্সের যেটা মেইন প্রবলেম ছিল যে অডিয়েন্স পুলিং কোনো বাংলা কন্টেন্ট ছিল না। ফর এক্সাম্পল এইচবিও যে স্ট্রিমিং সার্ভিস যারা চালু করেছিল, ওরা ওদের গেম অফ থ্রোনস সিরিজটার জন্য হিউজ অ্যামাউন্ট অফ প্ল্যাটফর্মে এসেছিল অ্যান্ড খুব ভালো কন্টেন্টগুলো থাকার কারণে যে সাবস্ক্রাইবারগুলো এসেছিল, এই সাবস্ক্রাইবারগুলো এরকম টাইপের কন্টেন্ট আইফ্লিক্সের দরকার ছিল। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আইফ্লিক্সের ওরকম কোনো মাস্ট সি কোনো কন্টেন্ট ছিল না যেটার জন্য মানুষ আইফ্লিক্সে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে কন্টেন্ট দেখবে। আইফ্লিক্সের ফেসবুক পেজে যে আমি দেখলাম যে কয়টা ওদের অ্যালবাম আছে, এর মধ্যে ম্যাক্সিমাম অ্যালবামই দেখলাম কোরিয়ান টিভি সিরিজ বা কোরিয়ান ড্রামার অ্যালবাম দিয়ে করা। সো ওরা আইফ্লিক্সে সাবস্ক্রিপশন করলে কোনো বাঙালি সাবস্ক্রাইবার কোরিয়ান কন্টেন্ট পাবে, কোরিয়ান ড্রামা দেখতে পারবে। বাট কোরিয়ান ড্রামা দিয়ে কিন্তু খুব একটা অ্যাট্রাক্ট করা যায় না বাংলাদেশি ক্ষেত্রে, আমার যতটুকু মনে হয়। যে কারণ নেটফ্লিক্স কেন এত বেশি বড় হচ্ছে বা এত কেন বেশি মানুষ নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনছে, কারণ নেটফ্লিক্সের এনাফ কন্টেন্ট আছে আর ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেন্ট লাইব্রেরি আছে। আইফ্লিক্সে কিন্তু সেম লেভেলের কন্টেন্ট লাইব্রেরিটা নাই। আমার যেটা মনে হয়েছে বাংলাদেশিদের জন্য হয়তো ওরা কোরিয়ান ড্রামাটা ইউনিক একটা প্রোডাক্ট সেলিং পয়েন্ট হিসেবে প্রমোট করতে চেয়েছিল। বাট যেটা আমার মনে হয় না যে নিশ হিসেবে ভালো, বাট ক্যাশ কাউ হিসেবে শুধু কোরিয়ান ড্রামাটা দিয়ে কিন্তু খুব বেশি সার্ভাইভ করা যায় না। আরেকটা যেটা পয়েন্ট ছিল যে স্ট্রিমিং সার্ভিসের মেইন জিনিসটা কিন্তু কন্টেন্ট। আপনার যদি কন্টেন্ট না থাকে আপনার কিন্তু আর কিছুতেই কাজ হবে না। এটা নেটফ্লিক্স অনেক আগে থেকে বুঝতে পেরেছিল এবং ওরা কিন্তু এই জন্যই অনেক নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ নেটফ্লিক্স প্রোডাকশন হাউসের মাধ্যমে কনস্ট্যান্টলি প্রডিউস করতেছিল। আইফ্লিক্সের কথা যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ বাংলাদেশের জন্য হয়তো কিছু ইউনিক কন্টেন্ট বানাচ্ছিল, বাট ওটা কিন্তু এনাফ ছিল না এবং তাদের উচিত ছিল আরও কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে আরও বেশি কন্টেন্ট প্রডিউস করা, অরিজিনাল কন্টেন্ট বা আরও ভালো কন্টেন্ট প্রডিউস করা। ওই দিক থেকে আমার মনে হয় না সময় যতটুকু রিসোর্সের দেওয়া দরকার ছিল, যতটুকু টাইম দিয়ে ইনভেস্টমেন্ট করা দরকার ছিল, সেই পরিমাণে আইফ্লিক্স করে নাই। নেটফ্লিক্সের সাথে ডাইরেক্ট কম্পিটিশন করে আইফ্লিক্স আমার যেটা মনে হয়েছে যে ওরা মানুষের পারসেপশনটা খুব বেশি চেঞ্জ করতে পারেনি। নেটফ্লিক্স বাঙালি মানুষ যারা কিন্তু পয়সা দিয়ে অরিজিনাল কন্টেন্ট দেখবে, এটা কিন্তু 2-3 বছর আগেও চিন্তা করাটা খুবই বোকামি টাইপের ছিল। ইভেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করতেন, বলবে যে আমি কেন টাকা দিয়ে কিনবো, আমি তাই পয়েন্ট থেকে ফ্রি দেখতে পারি বা আমি হয়তো কোনো থার্ড পার্টি স্ট্রিমিং সার্ভিস থেকে দেখে নিতে পারি। ইভেন এখনও কিন্তু অনেক মানুষের এরকম মেন্টালিটি আসে যে আমি কেন টাকা দিয়ে আমি কন্টেন্ট দেখবো, আমার তো দরকার নেই, আমি ওটা ফ্রিতে কয়দিন ওয়েট করলে আমি পাচ্ছি, আমার তো এত টাকা খরচ করার দরকার নেই। ইভেন তো সেটা 300 টাকা হোক 500 টাকা হোক পার মান্থ, যেটা হয়তো মানুষজন দেখা যায় যে হঠাৎ করে খরচ করে ফেলে, যদিও তাদের কাছে ম্যাটার করে না 500 টাকা হুটহাট খরচ করাতে, বাট অরিজিনাল কন্টেন্ট দেখবে মান্থলি সাবস্ক্রিপশন কিনে। এই জিনিসটা কিন্তু মানুষের মাইন্ডসেট এখনো গ্রো করেনি। এই জিনিস এটা কিন্তু একটা খুব বড় ব্যারিয়ার ছিল আইফ্লিক্সের ওভারকাম করার জন্য। আমার যেটা মনে হয় যে নট অনলি আইফ্লিক্স, হইচই, জি5, তারপর বঙ্গপিডি, বায়োস্কোপ, বাংলা ফিক্স,
রবি টিভি আই গেস, আই এম নট শিওর, এটা আমি নামটা ভুলে গেছি। সো এরা সবাই কিন্তু মোরলেস এই প্রবলেমটা সাফার করছে, যে কনজিউমারের পারসেপশনটা চেঞ্জ করা, প্রেফারেন্সটা চেঞ্জ করা। নেটফ্লিক্স আমার যেটা মনে হয় টু সাম এক্সটেন্ট এটা কিছুটা ওভারকাম করতে পেরেছে, এবং নেটফ্লিক্সের এই কনজিউমার পারসেপশনটা চেঞ্জ করানোর কারণে অন্যান্য স্ট্রিমিং সার্ভিসেসগুলোও বা স্পেশালি বাংলাদেশে বেনিফিটেড হয়েছে। আইফ্লিক্সের ইউনিক কোনো কন্টেন্ট ছিল না, আমার যতটুকু মনে হয় ইউনিক কোনো প্রিপোজিশন ছিল না, যেটার জন্য ওরা নেটফ্লিক্স থেকে ওদের প্রোডাক্টটা ডিফারেন্সিয়েট করতে পারবে। এমন কোনো প্রফিটেবল নিশ ওরা খুঁজে বের করতে পারেনি স্পেশালি বাংলাদেশে, যেটার জন্য মানুষজন আইফ্লিক্সে সাবস্ক্রিপশন করবে, নেটফ্লিক্স বাদে আইফ্লিক্সে আসবে। এই প্রফিটেবল নিশ বের করাটার জায়গা থেকেও আইফ্লিক্স আমার মনে হয় ফেল করেছে। কনজিউমার পারসেপশনটা নিয়ে যেটা আমি কথা বলছিলাম, যে মানুষজন কেন টাকা দিয়ে অরিজিনাল কন্টেন্ট দেখবে স্পেশালি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, এই প্রবলেমটা নেটফ্লিক্স কিছুটা হলেও আমার মনে হয় ওভারকাম করতে পেরেছে। ওদের যে অরিজিনাল সিরিজটা ছিল, অনেক ওদের অরিজিনাল সিরিজ ছিল এবং এখনও আছে, এবং ওরা কনস্ট্যান্টলি প্রডিউস করতেছে। ওদের যে নার্কোস অরিজিনাল সিরিজ ছিল, এটা কিন্তু অনেক অরিজিনাল বা অনেক ভালো একটা কন্টেন্ট ছিল, এবং এটার জন্য অডিয়েন্স বেশ কিছুটা পুল করতে পেরেছে। নট অনলি কন্টেন্ট, এরকম আরও অনেক ওরা সিরিজ কন্টেন্ট প্রডিউস করছে, যেমন ব্ল্যাক মিরর ওরা আনছে, এছাড়া আরও কন্টেন্ট ওরা আনছে যেগুলোর জন্য দেখা গেছে মানুষ টাকা দিয়ে পে করছে। স্পেশালি সাউথ ইস্ট এশিয়ান ইউজারদেরকে ওরা কিছুটা হলেও পারসেপশন চেঞ্জ করতে পারছে যে টাকা দিয়ে অরিজিনাল কন্টেন্ট দেখাটা ভালো। আর অনেক সময় দেখা যেত যে সব কিছু হয়তো টরেন্ট বা গ্রে মার্কেটে এগুলোতে পাওয়া যেত না, বা অনেক দেরি হতো। সো নেটফ্লিক্সের জন্য এটা অনেক বড় একটা অবদান ছিল মানুষের পারসেপশন চেঞ্জ করার জন্য, স্পেশালি বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে। আইফ্লিক্স তাদের বাংলাদেশের অপারেশনের একটা সময় তাদের বিজনেস মডেলটাই চেঞ্জ করে। তারা স্ট্রিমিং সার্ভিস থেকে খুব বেশি একটা সুবিধা করতে পারছিল না। স্ট্রিমিং সার্ভিস থেকে আইফ্লিক্স অ্যাড সাপোর্টেড সার্ভিসেসে চলে যায়। ইউটিউবে যেমন আপনি ফ্রি ভিডিও দেখতেছেন, ভিডিওর মাঝখানে অ্যাড দেখতে হয়, ওরকম টাইপে একটা মডেলে চলে গেছে। এটাতে যেটা আমার কাছে মনে হয়েছে যে স্ট্রিমিং সার্ভিসেসে ওরা যে রকম একটা প্ল্যাটফর্মে ছিল, যেরকম একটা বিজনেস স্ট্র্যাটেজি ছিল, তো এই অ্যাড সাপোর্টেড প্ল্যাটফর্মে চলে যাওয়াতে ওরা ইউটিউব, ফেসবুক এরকম জায়ান্ট কোম্পানির সাথে ওরা কম্পিটিশনে চলে গেছে তখন ডাইরেক্টলি। এবং ইউটিউব, ফেসবুকের সাথে কিন্তু কম্পিটিশন করে পাওয়াটা খুব একটা সুবিধাজনক কিন্তু কেউ করতে পারবে না। তাদের নেটওয়ার্ক এফেক্ট বেশি, তাদের নেটওয়ার্ক অফ ইউজার যে পরিমাণে আসে, তাদের যে এন্টায়ার যে ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেমের মাঝখানে কিন্তু আইফ্লিক্স তাদের বিজনেস মডেলটা ওদের টাইপের করে ফেলাতে আমার মনে হয় না খুব একটা ওরা সুবিধা করতে পারছে। এই ভিডিওটা বানানোর সময় আমি আইফ্লিক্সের একজন ফর্মার এমপ্লয়ির সাথে কথা বলেছিলাম। সো আমি যেটা জানতে পারলাম যে আইফ্লিক্স বাংলাদেশি অফিসে যেটা ডিসিশন মেকিং প্রসেসটা যেভাবে হতো, যে গ্লোবাল টিমরা একটা ক্যাটালগ দিয়ে দিত, দিয়ে বলতো যে ঠিক আছে, এই অপশন তোমার কাছে অ্যাভেলেবল আছে, এই কন্টেন্ট তুমি পাবা বাংলাদেশি আইফ্লিক্স প্ল্যাটফর্মে আনার জন্য। সো তুমি এখান থেকে পিক করতে পারবা। আইফ্লিক্স বা স্ট্রিমিং সার্ভিসের মেইন জিনিসটা কিন্তু কন্টেন্ট। সো কন্টেন্ট যদি ভালো না হয়, আপনি যত ভালোই প্রাইসিং দেন, যত চিপ প্রাইসে দেন, যত বেশি মার্কেটিং করেন, মানুষ কিন্তু আসবে না। সিন্স প্রোডাক্ট অনেক বেশি একটা রোল প্লে করে, এবং এই জায়গাটায় যেহেতু গ্লোবাল টিমরা আমাদের বাংলাদেশিদের কন্টেন্টের ডিমান্ডটা বুঝবে না, আমাদের বাংলাদেশিদের কন্টেন্টের যে মার্কেট এখন কি লেভেলে আছে বা কেমন আছে এটা কিন্তু বুঝবে না। ওরা জাস্ট ক্যাটালগ দিয়ে দিল, ক্যাটালগটা বাংলাদেশি টিমরা জাস্ট সিলেক্ট করে নিত। এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো স্ট্র্যাটেজি না আমার কাছে, যেটা মনে হয়েছে যে বাংলাদেশে আইফ্লিক্স তাতে অপারেশন রান করার জন্য। এখন 4Ps প্রাইসিংটা নিয়ে আমি কথা বলবো। আমার যেটা মনে হয় যে আইফ্লিক্স একটু প্রাইসই ছিল কম্পেয়ার টু অন্যান্য স্ট্রিমিং সার্ভিসগুলোর থেকে। আইফ্লিক্স মাসে 300 টাকা দিয়ে আপনি সাবস্ক্রিপশন কিনতে পারবেন, এবং বছরে 3000 টাকা আপনার সাবস্ক্রিপশন দেওয়া লাগবে। এটা আমার যেটা মনে হয় যে অন্যান্য যে স্ট্রিমিং সার্ভিস হইচই যেটা ছিল, ওরা কিন্তু বছরে হয়তো $400 টাকা দিয়ে হয়তো আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারবে, যেটা কিন্তু অনেক কম। আইফ্লিক্সের তুলনায় চিন্তা করলে কিন্তু 3000 টাকার তুলনায় 400 টাকা কিন্তু খুবই কম। সো এই দিক থেকে আমার মনে হয় না প্রাইসিংয়ে খুব একটা ওরা বেশি কম্পিটিটিভ এজ পেয়েছে। সো যেটা বলতেছিলাম যে আইফ্লিক্স একটু প্রাইসি, বাট আমার যেটা মনে হচ্ছে প্রাইসিংটাও আরেকটু চিন্তা করা উচিত ছিল, কারণ নেটফ্লিক্স প্রাইস বেশি রাখতেছে, এটা কিন্তু শুধু প্রাইস বেশি রাখার জন্যই বা প্রফিট মার্জিনের বেশি রাখার জন্যই কিন্তু ওরা বেশি প্রাইস রাখতেছে না। ওদের প্রাইস বেশি রাখার একটা কারণ আছে, ওরা কিন্তু অরিজিনাল কন্টেন্ট বানায়। আপনারাও দেখতেছেন, এবং এটা ফিউচার আরও বেশি আমরা দেখবো যে নেটফ্লিক্স কিন্তু অনেক বেশি অরিজিনাল কন্টেন্টের দিকে ফোকাস হইতেছে। যেসব প্রিমিয়াম, যেসব অন্যান্য HBO প্লাস, ডিজনি ওয়ান, অ্যামাজন প্রাইম, ওরাও কিন্তু ওদের স্ট্রিমিং সার্ভিস লঞ্চ করতেছে, এবং ওরা ওদের নিজস্ব এতদিন ধরে এত বছর ধরে যেসব কন্টেন্ট
ওরা রিলিজ করছে এগুলো আগে নেটফ্লিক্সের ছিল, সব কিন্তু ওরা নিয়ে এসে ওদের নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে রাখছে। সো নেটফ্লিক্স বুঝতে পারছে যে এই কম্পিটিশনের সাথে ওরা পারবে না, সো ওরা অনেক অরিজিনাল কন্টেন্টে অনেক বেশি ইনভেস্ট করতেছিল। এই জন্য ওরা যে প্রাইসিংটা ছিল, নট অনলি ওরা প্রফিট করতেছিল এবং প্রফিটের কিছু টাকা ওরা ওদের অরিজিনাল কন্টেন্ট ইনভেস্ট করতেছিল। সিন্স আইফ্লিক্সের মান্থলি সাবস্ক্রিপশন খুবই কম ছিল, নেটফ্লিক্সের বোধহয় এখন $8-9 থেকে শুরু করে $14-15 পর্যন্ত আছে, $7-15। এটা কিন্তু নেটফ্লিক্সের প্রাইসিং, বাট আইফ্লিক্সের প্রাইসিং কিন্তু $2 থেকে শুরু করে $9-10। এটা কিন্তু $2 বা $3 দিয়ে কেউ যদি সাবস্ক্রিপশন কেনে, আইফ্লিক্সে কিন্তু খুব একটা বেশি প্রফিট মার্জিন থাকে না যেটা দিয়ে তার অরিজিনাল কন্টেন্ট প্রোডাকশনে ওরা ইনভেস্ট করবে। সো এই দিক থেকে ইভেন তো আইফ্লিক্স চিপার ছিল, বাট এই চিপ প্রাইসিং দিয়ে ওরা খুব বেশি মার্কেটে ইনভেস্ট করতে পারে। এটা ওদের জন্য আমার যেটা মনে হয় অনেক বড় একটা সেটব্যাক ছিল। কম্পিটিশন অ্যান্ড প্রাইসিংয়ের কথা চিন্তা করলে আমার যেটা মনে হয় যে রবি, বাংলা লিঙ্ক, গ্রামীণ ফোন, এদের সবার কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে। টেলিকম জায়ান্ট ওরা কি করে, ওরা ওদের এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য এবং ডেডিকেটলি খুব চিপার ডেটা প্ল্যান দেয়, যেটা দিয়ে নট অনলি ওরা ওদের সিমের ইউজ বাড়াইতেছে, পাশাপাশি ওদের ডেটা প্ল্যানও সেল করতেছে। সো ওদের ইভেন তো ওদের স্ট্রিমিং সার্ভিসটা ওদের মেইনটাও না, বাট বা সেমটা ইউজ করা, এই জিনিসটার একটা কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে ওরা রাখতেছে। সো এই দিক থেকে ওরা কিন্তু অ্যাফোর্ড করতে পারে যে ওদের স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য ওরা অনেক চিপে ডেটা প্ল্যান দিবে। আইফ্লিক্সের কিন্তু এরকম খুব প্রাইসিং পয়েন্ট দিক থেকে খুব কম্পিটিটিভ এজ ছিল না। সো এই দিক থেকে আইফ্লিক্স একটু ধরা খেয়ে গেছে আমার যেটা মনে হয়। আমার কাছে যেটা মনে হয় যে আইফ্লিক্স ওদের প্রোডাক্ট প্লেসমেন্টের দিক থেকে রং ছিল। বাংলাদেশের মানুষ কিন্তু হলিউড, বলিউড দুইটাই কিন্তু দেখে। হয়তো আপনি যদি সার্ভে করেন, দেখবেন যে 50% হলিউডের কন্টেন্ট দেখতেছে, 50% বলিউডের কন্টেন্ট দেখতেছে। এর মাঝে কিছু মানুষ বাংলাদেশি কন্টেন্ট দেখতেছে আর ঢালিউডের কন্টেন্ট দেখতেছে। সো বাংলাদেশের কন্টেন্ট কনজিউমারদের কিন্তু ডেমোগ্রাফিকটা একটু ডিফারেন্ট অন্যান্য দেশের তুলনায়। হয়তো অন্যান্য ইংলিশ কান্ট্রিগুলোতে শুধু ইংলিশ কন্টেন্ট দেখতেছে, হয়তো অন্য দেশের কন্টেন্ট খুব কম দেখে, বাট বাংলাদেশে কিন্তু কন্টেন্টের ডাইভার্সিফিকেশনটা অনেক বেশি। নেটফ্লিক্সকে যদি আমি চিন্তা করি যে ওদের প্রোডাক্ট প্লেসমেন্টের দিক থেকে ইউনিকনেস কোনটা আছে, আমার কাছে মনে হয় না যে আমি খুব বেশি একটা, ওরা কি ওদের কন্টেন্টগুলো শুধু ইংলিশ কন্টেন্ট বেস বেশি ছিল, নাকি ওদের বাংলা কন্টেন্ট বেস বেশি ছিল, নাকি ওরা হিন্দি কন্টেন্ট ফোকাস ছিল। আমার যেটা মনে হয় যে আইফ্লিক্সের যেটা করা উচিত ছিল, ওরা হয়তো একদম সোললি ইংলিশ কন্টেন্টের উপর ফোকাস করতে পারতো, অথবা বাংলা কন্টেন্টের উপর ফোকাস করতে পারতো, অথবা হিন্দি কন্টেন্টের উপর বেশি ফোকাস করতে পারতো। যেটার জন্য আইফ্লিক্স যদি টোটাল মার্কেটটাই গ্র্যাব করতে চায়, দেখা যাবে যে তাদের টিজিটা অনেক বেশি ব্রড হয়ে যায়, ওরা হয়তো সবাইকে একসাথে নিতে পারবে না। অনেক বেশি মার্কেট শেয়ার গেইন করার চিন্তা করে টোটাল মার্কেট শেয়ারটাও আইফ্লিক্স ক্যাপচার করতে পারে না। ওরা শুধু বাংলা কন্টেন্ট কনজিউমারদের থেকে প্রফিটটা এনে ওরা হয়তো সাস্টেনেবল একটা বিজনেস মডেল রেডি করতে পারতো, সিন্স ওরা কোনো স্পেশালাইজেশন ছিল না কোনো স্পেসিফিক পার্টগুলোতে, কন্টেন্ট পার্টগুলোতে। সো আমার কাছে মনে হয় যে ওদের এই দিক থেকে, ওদের প্রোডাক্ট প্লেসমেন্টের দিক থেকে কিছুটা ওরা রং পজিশনে পড়ে গিয়েছিল। টিজির ব্যাপারে যেটা বলছিলাম যে বাংলাদেশের টিজিটা অনেক বেশি ডাইভার্সিফাইড, অনেক বেশি ফ্র্যাগমেন্টেড। যদি চিন্তা করি যে আমরা যদি কোনো ইউজার যদি অনেক বেশি ইংলিশ কন্টেন্ট দেখে, তাহলে কিন্তু নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিলেই হয়ে যায়। সো নেটফ্লিক্স অনেক বেশি কন্টেন্ট ক্যাটালগ আছে, সো আমার নেটফ্লিক্স নিলে আমার হয়ে যায়। ওই দিক থেকে চিন্তা করলে কিন্তু আমি আইফ্লিক্সে কোনো ইউনিক সেলিং পয়েন্ট পাই না যে আমি আইফ্লিক্সটা নিব কিসের জন্য নিব। আমি ইংলিশ কন্টেন্ট দেখবো, আমি ইংলিশ কন্টেন্ট তো আমি নেটফ্লিক্সে পাচ্ছি। তাহলে আমি বাংলা কন্টেন্ট দেখবো, বাংলা কন্টেন্ট আমি কিন্তু নাটকগুলা বা আদার্স কিছু আমি কিন্তু লোকাল স্ট্রিমিং সার্ভিসগুলোতে পাচ্ছি, বা আমি ইউটিউবে পাচ্ছি। আমি আইফ্লিক্স ওরকম খুব ভালো ইউনিক কোনো কন্টেন্ট নেই। হিন্দি কন্টেন্ট আমি হয়তো ইউটিউবে দেখতেছি, বা ডাউনলোড করে দেখতেছি, বা টরেন্টে দেখতেছি, বা আমি অন্য বাইরের দেশের ইন্ডিয়ান স্ট্রিমিং সার্ভিসগুলোতে দেখবো। আমি আইফ্লিক্সে কেন আসবো? সো এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আইফ্লিক্সে আমি ইউনিক সেলিং পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না, এটা একটা প্রবলেম ছিল। আইফ্লিক্সের প্রোডাক্ট প্লেসমেন্টের দিক থেকে আমার যেটা আরেকটা মনে হয়, ওরা যেহেতু প্রিমিয়াম কন্টেন্ট সার্ভিস হিসেবে খুব একটা সুবিধা করতে পারছিল না, ওরা কিন্তু ওদের এন্টায়ার বিজনেস মডেলটা চেঞ্জ করে অ্যাড বেসড ভিডিও প্ল্যাটফর্মে চলে যায়। সো এটা করাতে ওরা ডাইরেক্টলি ইউটিউবের সাথে কম্পিট করা শুরু করে। অ্যান্ড ভিডিও প্ল্যাটফর্মগুলোর জন্য চিন্তা করলে কিন্তু ইউটিউব অনেক বড় একটা জায়ান্ট কোম্পানি, ইউটিউবের সাথে কিন্তু খুব সহজে পাল্লা দিয়ে পারা সম্ভব না। ইভেন ইউটিউব প্রিমিয়ামও কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না, স্পেশালি বাংলাদেশে। তো সিন্স
আইফ্লিক্স ইউটিউবের মতোই অ্যাড বেসড ভিডিও প্ল্যাটফর্মে কনভার্ট হয়ে গিয়েছিল, আমার মনে হয় না আইফ্লিক্সও খুব একটা বেশি সুবিধা করতে পারছে, সিন্স অলরেডি স্ট্যাবলিশ কোম্পানি ইউটিউব খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। প্রমোশন পার্টটা নিয়ে যাই কথা বলি, অনেক কিছুই বলা যায়, অনেক নেগেটিভ জিনিস, অনেক পজিটিভ জিনিসও বলা যায়, বাট আলটিমেটলি প্রবলেমটা কি যে কন্টেন্ট, আপনার প্রোডাক্ট যদি ভালো না হয়, আপনি যত চিপেই আপনি দিয়ে থাকেন, আপনি যত ভালোই প্লেসমেন্ট করেন না কেন, আপনি যতই প্রমোশন করেন না, কিন্তু কোম্পানিটা টিকবে না। সো আইফ্লিক্সের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটাই মেন প্রবলেম ছিল, ওদের অরিজিনাল প্রোডাক্টই খুব বেশি ভালো ছিল না, যেটার জন্য যে মানুষ প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনবে। সো প্রোডাক্টের দিক থেকে ওরা ধরা খেয়ে যাওয়াতে ওদের অন্যান্য ফোর পিসের অন্যান্য পার্ট থেকে ওরা খুব বেশি একটা লাভ হয়। সো প্রমোশন আমরা যতই ওদের ভালো বা খারাপের কথা বলি, আমার মনে হয় না আইফ্লিক্স খুব একটা বেশি সুবিধা করতে পারতো। ক্রেডিট কার্ড পেনিট্রেশন কিন্তু বাংলাদেশে খুব একটা এখনও ম্যাস লেভেলে হয়নি। আমেরিকায় যেমন দেখা যায় যে মানুষের কাছে 1টা 2টা 5টা ইভেন 10টা ক্রেডিট কার্ড থাকে, সো অনেকে ক্রেডিট কার্ডের উপরেই চলে। বাংলাদেশে যেহেতু ওরকম ম্যাস লেভেলের ক্রেডিট কার্ড পেনিট্রেশনটা হয়নি, সো ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু অটো রিনিউয়াল সিস্টেমটা করা জিনিসটা একটু টাফ। যেমন এক্ষেত্রে হয়তো মোবাইল ফিনান্সিয়াল যে সার্ভিসগুলো আছে যেমন বিকাশ, রবি, এদের সাথে হয়তো আইফ্লিক্স যদি কোনো প্ল্যানে যেত, ওদের সাথে পার্টনারশিপ করে করতো, সেক্ষেত্রে হয়তো কিছুটা তো হেল্প হতো। আমি যতটুকু শুনছিলাম, আমি আইফ্লিক্সের এক্স এমপ্লয়ের সাথে কথা বলে যে ওরা হয়তো বিকাশের সাথে নেগোসিয়েশন করতেছিল যে বিকাশের মাধ্যমে যেন মান্থলি সাবস্ক্রিপশনটা নেওয়া যায়, বাট এটা ওরা ফাইনালাইজ করতে করতে ওদের বাংলাদেশে অপারেশন বন্ধ করে দিয়েছিল। এছাড়া হইচই, আড্ডা টাইমস, এরাও কিন্তু স্ট্রিমিং সার্ভিস বাংলাদেশের মানুষজন দেখে এবং এরা কিন্তু ডেডিকেটলি শুধু বাংলা কন্টেন্ট বানায়। ইভেন তো ওরা বাংলাদেশিদের জন্য বানায় না খুব একটা, বাট ওরা কিন্তু কলকাতা ইন্ডিয়ানদের জন্য যদি বানায়, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষদের সাথে রেজোনেট করে। এই দিক থেকে হয়তো হইচই, আড্ডা টাইম ওরা হয়তো কিছুটা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছে। অ্যান্ড রিসেন্টলি আমি দেখলাম যে এই ভিডিও রেকর্ড আজকে পর্যন্ত যে চরকি নামে একটা নতুন স্ট্রিমিং সার্ভিস আসতেছে, ওরা অনেক বাংলা কন্টেন্ট দেখলাম বানাচ্ছে, হয়তো ওরা প্ল্যান করতেছে বাংলা ওদের কন্টেন্টগুলো দিয়ে ওরা হয়তো ইউজার আনতে পারবে। আই ডোন্ট নো, দেখা যাক ওরা কেমন করতে পারে, এটা হয়তো 1-2 বছর পরে বোঝা যাবে। বঙ্গ নামেও কিন্তু একটা স্ট্রিমিং সার্ভিস বাংলাদেশে আছে, বাংলাদেশি স্ট্রিমিং সার্ভিস। ওরা কিন্তু শুধু স্ট্রিমিং সার্ভিস হিসেবে ওরা কিন্তু ওদের বিজনেস মেইন সেলিং পয়েন্ট না, এর পাশাপাশি কিন্তু ওরা অ্যাড দেখায়, এর পাশাপাশি ওরা সেলিব্রিটি ম্যানেজমেন্ট করে, ওরা বিভিন্ন ডিল করে, ওরা কন্টেন্ট ম্যানেজমেন্ট করে। আপনার হয়তো ইউটিউব চ্যানেল ওরা হয়তো আপনার ম্যানেজ করে দিবে, এরকম ওরা পাশাপাশি কিন্তু এক্সট্রা কমপ্লিমেন্টারি সার্ভিস আছে। এসব দিয়েও কিন্তু বঙ্গ, আইফ্লিক্স বা নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং সার্ভিসের থেকে ডিফারেন্সিয়েট করে নিতে পারছে ওদের সার্ভিসটা। সো আইফ্লিক্সের এই দিক থেকে কোনো ইউনিক ডিফারেন্সিয়েটিং পার্সপেক্টিভ বা পয়েন্ট ছিল না। ইনস্টেড অফ মান্থলি প্রাইসিং ওরা কিন্তু পার শো বেসিস প্রাইসিং করতে পারতো, পার ডে বেসিস প্রাইসিং করতো, পার টিকিট বেসিস প্রাইসিং করতে পারতো। ফর এক্সাম্পল, ওরা কোনো কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট ওদের আছে, সো শুধু ওই কন্টেন্টটা দেখার জন্য ওরা হয়তো কোনো টিকিট সেল করতো, বা হয়তো 2 দিনের সাবস্ক্রিপশনের জন্য হয়তো সাবস্ক্রিপশন সেল করতো। এটা কিন্তু ওরা করতে পারতো, করলে অ্যাটলিস্ট কিছুটা হলেও হয়তো ওদের কাস্টমাইজ প্ল্যানের জন্য হয়তো মানুষজন এসে দেখে যেত, রাদার দেন মানুষজন টোটাল মান্থের জন্য সাবস্ক্রিপশন কিনবে। কারণ অনেকে হয়তো চায় না যে আমি শুধু এই কন্টেন্টের জন্য টোটাল মাসের সাবস্ক্রিপশন কিনবো, আমার দরকার নেই, আমি কিছুদিন ওয়েট করি, আমি হয়তো কন্টেন্টটা পাবো। বাট যদি চিপ প্রাইসে ওরা যদি 1-2 দিন বা পার কন্টেন্ট বেসিস ওরা যদি সাবস্ক্রিপশন চালু করতো, এটা আমার মনে হয় কিছুটা হয়তো হেল্প করতো ওদের প্রাইসিংয়ের দিক থেকে। এরকম টাইপের প্রাইসিং কিন্তু ইন্ডিয়ান যে আরও স্ট্রিমিং সার্ভিসগুলো আছে ওদেরও কিন্তু আছে। এই ছিল আমার আইফ্লিক্স কেন বাংলাদেশে বন্ধ হয়ে গেল এটার অ্যানালাইসিস। আমি 4 পিসের পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করা ট্রাই করছি। ইন কনক্লুশনে আমি আরও কিছু পয়েন্ট হাইলাইট করতে চাই। আইফ্লিক্স একটা মালয়েশিয়ান কোম্পানি এবং 2020 সালে ওদের আইপিওতে যাওয়ার কথা ছিল, বাট প্যান্ডেমিকের কারণে ওরা আইপিওতে যেতে পারেনি। অ্যান্ড 2018 সালে 158 মিলিয়নের মতো ওরা লস করছিল, যার কারণে 50টা ডিফারেন্ট আইফ্লিক্সের লোকেশনে গ্লোবালি ওরা মানুষজন ছাঁটাই করছে ওদের লস কমানোর জন্য। 25 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার ছিল এবং 21 মিলিয়নের মতো ডেইলি অ্যাক্টিভ ইউজার ছিল। ইনভেস্টমেন্ট আমার মনে হয় খুব একটা বেশি ছিল না, ওদের আইপিওতে যাওয়ার দরকার ছিল। আইপিওতে গেলে হয়তো অনেক মানি ইনজেকশনটা হলে এরপর হয়তো অরিজিনাল কন্টেন্ট বানাইতে, এরপর হয়তো আরও কিছু করতে পারতো। বাট যেহেতু প্যান্ডেমিকের কারণে আইপিওতে যেতে পারেনি, ওরা ওদের কস্ট কাটিং মেজারে চলে গেছে এবং আলটিমেটলি ওরা ব্যাকফুটে চলে গেছে। সো 2020 সালের জুন মাসে টেনসেন্ট, উইচ্যাটের প্যারেন্ট কোম্পানি, আইফ্লিক্সের কন্টেন্ট অ্যান্ড টেকনোলজি ডিভিশন অ্যাকোয়ার করে নেয় এবং টেনসেন্ট আইফ্লিক্সের স্ট্রিমিং সার্ভিসেসটা রিনেম করে উই টিভি নামে লঞ্চ করে। এবং আমি যতটুকু শুনেছি ওরা নেক্সট ইয়ারে অনেক বেশি ওরা রেভিনিউ করেছে, ওদের রেভিনিউ পরিমাণ $1 বিলিয়ন উপরে ছিল,
যেটা অ্যানালিস্টরা যে প্রেডিকশন করেছিল এর থেকে অনেক বেশি। এই ছিল আমার আইফ্লিক্স কেন বাংলাদেশে বন্ধ হয়ে গেল এই অ্যানালিসিস। আমি সেকেন্ডারি রিসোর্সেস থেকে ইনফরমেশন নেওয়ার ট্রাই করেছি, প্লাস ফরচুনেটলি আইফ্লিক্সের একজন এমপ্লয়ি আমার পরিচিত ছিল, সো ওনার মাধ্যমে আমি বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করেছি, বেশ কিছু জিনিস ভেরিফাই করেছি। তো এই ছিল আমার অ্যানালাইসিস। আমার অ্যানালাইসিসে যদি আপনাদের মনে হয় যে এরকম আরও ফিউচার R&D টাইপের ভিডিও দেখবেন, তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো কমেন্টের উপর, টপিকের উপর বেস করে এরকম কোনো R&D টাইপের ভিডিও করে আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য।